এরপর মডেল সেট এ এর 21 দাগের অঙ্কটি নিয়ে আলোচনা করব। প্রশ্নটি হলো, যদি y ইকুয়াল টু ট্যান ইনভার্স 4x বাই 1 প্লাস 5x স্কোয়ার প্লাস ট্যান ইনভার্স 2 প্লাস 3x বাই 3 মাইনাস 2x হয়, তবে dy বাই dx এর মান কত আমাদের নির্ণয় করতে হবে। এই প্রশ্নের উত্তর করার পূর্বে আমরা একটি সূত্র বা নোট পড়ে নেব। সূত্রটি হলো ট্যান ইনভার্স a প্লাস বি বাই 1 মাইনাস ab। সূত্রটি ভালোভাবে তোমরা খেয়াল করো। দেখো, ওপরে আছে a প্লাস বি, অর্থাৎ লবে আছে প্লাস চিহ্ন আর হরে তার জন্য আছে মাইনাস চিহ্ন। অর্থাৎ লবে যে চিহ্নটি বসবে হরে ঠিক তার উল্টো চিহ্ন বসবে। যদি লবে এখানে প্লাসের পরিবর্তে মাইনাস হতো, তাহলে হরে মাইনাসের পরিবর্তে প্লাস হতো। আরেকটি জিনিস এই সূত্রে খেয়াল করো, যে লবে যে দুটো সংখ্যার যোগফল আছে, হরে 1 মাইনাস দিয়ে সেই দুটো সংখ্যার গুণফল আছে। তাহলে ট্যান ইনভার্স a প্লাস বি বাই 1 মাইনাস ab ইকুয়াল টু আমরা লিখতে পারি ট্যান ইনভার্স, লবে প্রথম সংখ্যা হচ্ছে a, তাই লিখবো আমরা ট্যান ইনভার্স a। লবে যেহেতু প্লাস চিহ্ন ছিল, তাই মাঝে বসবে প্লাস ট্যান ইনভার্স, লবের দ্বিতীয় সংখ্যা হচ্ছে b, তাই ট্যান ইনভার্স হচ্ছে b। সেম ভাবে আমরা লিখতে পারবো ট্যান ইনভার্স, দেখো উপরে লিখলাম আমি a মাইনাস বি, তাহলে নিচে লিখবো 1 প্লাস ab। এর ফর্মুলা হবে ট্যান ইনভার্স a, যেহেতু উপরে মাইনাস আছে তাই মাইনাস ট্যান ইনভার্স বি। আর একটি জিনিস দুটি সূত্রের ক্ষেত্রেই খেয়াল করো, ফর্মুলাটির হরে শুরু হচ্ছে 1 দিয়ে, অর্থাৎ ফর্মুলাটির হর শুরু হবে কি দিয়ে না 1 দিয়ে। আশা করি ফর্মুলাটি ভালোভাবে তোমরা বুঝতে পারলে। চলো এবার আমরা এই প্রশ্নের উত্তর করে ফেলি। তাহলে আমরা লিখছি y ইকুয়াল টু, দেখো ট্যান ইনভার্স 4x বাই 1 প্লাস 5x স্কোয়ার। তাহলে আমরা একে লিখছি ট্যান ইনভার্স, দেখো হরে সূত্র অনুসারে প্রথমে 1 আছে, আমি লিখলাম 1 প্লাস, এবার এই যে 5x স্কোয়ার আছে, এই 5x স্কোয়ারকে আমি দুটি সংখ্যায় ভাগ করব, অর্থাৎ 5x স্কোয়ারকে আমি দুটি পার্টে ভাগ করব, যাদের গুণফল হবে 5x স্কোয়ার এবং বিয়োগফল হবে 4x। তাহলে দেখো আমরা কি লিখতে পারবো, 5x স্কোয়ারকে আমরা লিখতে পারি 5x ইন্টু এক্স। দেখো 5x ইন্টু এক্সকে যদি গুণ করি তাহলে হয় 5x স্কোয়ার, আর 5x মাইনাস এক্স মানেই হচ্ছে 4x। আর একটা বিষয় তোমরা মনে রাখবে, এই নিচে যখন দুটো সংখ্যার আকারে 5x স্কোয়ারকে লিখবে বা অন্য যে কোনো সংখ্যাকে লিখবে, সবার প্রথমে তোমরা কিন্তু সর্বদা বড় সংখ্যা লিখবে। এখানে যেমন আমি প্রথমে 5x লিখেছি, পরে লিখেছি x। এবার দেখো এই 4x এর পরিবর্তে আমি লিখে দিতে পারি 5x মাইনাস এক্স, 5x মাইনাস এক্স প্লাস পরের যে পদটি আছে সেটিকে আমরা এবার লিখি ট্যান ইনভার্স। এবার দেখো এখানে আছে কি 2 প্লাস 3x বাই 3 মাইনাস 2x। তাহলে দেখো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি হর 3 দিয়ে শুরু হয়েছে, কিন্তু সূত্র অনুযায়ী আমরা জানলাম যে হরটি শুরু হবে কি দিয়ে, 1 দিয়ে, 1 দিয়ে। তাহলে এই 3কে আমাকে 1 কিভাবে করা যেতে পারে, খুব সহজ পদ্ধতি, 3কে 3 দিয়ে যদি ভাগ করে দাও কেটে গেলে আমার হয়ে যাবে 1। তাই আমি এই 2x প্লাস 3 বাই 3 মাইনাস 2x এই রাশিটির লব এবং হর উভয় পদকেই 3 দিয়ে ভাগ করব। তাহলে দেখো আমি যদি লবকে 3 দিয়ে ভাগ করি, তাহলে 2কে যদি 3 দিয়ে ভাগ হয় 2/3 প্লাস 3xকে যদি 3 দিয়ে ভাগ করা হয় তাহলে 3x/3 মানে 3 কেটে যাবে, শুধু থাকবে x। এবার হর 3 মাইনাস 2xকে যদি 3 দিয়ে ভাগ করি, তাহলে প্রথমে 3কে 3 দিয়ে যদি ভাগ করা হয় তাহলে হবে 1, মাঝে মাইনাস 2xকে যদি আমি 3 দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে কি, তাহলে হচ্ছে মাইনাস 2x/3। এইবার দেখো এই 2x/3কে আমি এইভাবেও লিখতে পারি 2/3 ইন্টু এক্স। তাহলে দেখো আমি চলো 2x/3কে আমি লিখছি হচ্ছে 2/3 ইন্টু এক্স। তাহলে এবার খেয়াল করো 2/3 ইন্টু এক্স, আর নিচে যেহেতু মাইনাস আছে
তাই দেখো উপরে আছে 2/3 প্লাস এক্স। তাহলে আমরা নেক্সট লাইনে কি লিখতে পারবো? দেখো নেক্সট লাইনে আমরা লিখছি দিস ইমপ্লাইজ ওয়াই ইকুয়াল টু, এখানে দেখো এ মানে হচ্ছে 5x আর বি মানে হচ্ছে এক্স। তাহলে এক্ষেত্রে ট্যান ইনভার্স এ মাইনাস ট্যান ইনভার্স বি এই সূত্রটি প্রয়োগ করা যাবে। তাহলে আমরা লিখব কি? ট্যান ইনভার্স 5x মাইনাস ট্যান ইনভার্স এক্স। এবার দেখো এক্ষেত্রে এ মানে হচ্ছে 2/3 আর বি মানে হচ্ছে এক্স, যেহেতু মাঝে প্লাস আছে তাই এক্ষেত্রে যে ফর্মুলাটি আমরা লিখবো সেটা হচ্ছে ট্যান ইনভার্স এ প্লাস ট্যান ইনভার্স বি। তাহলে আমরা এক্ষেত্রে লিখবো হচ্ছে প্লাস ট্যান ইনভার্স এ মানে হচ্ছে 2/3 প্লাস ট্যান ইনভার্স বি মানে হচ্ছে এক্স। এবার দেখো মাইনাস ট্যান ইনভার্স এক্স আর প্লাস ট্যান ইনভার্স এক্স কেটে গেল। তাহলে আমার কি পড়ে থাকলো? দেখো নেক্সট লাইনে আমরা লিখছি দিস ইমপ্লাইজ ওয়াই ইকুয়াল টু ট্যান ইনভার্স 5x প্লাস ট্যান ইনভার্স 2/3। এবার যদি আমরা ডেরিভেটিভ করি এক্সের সাপেক্ষে তাহলে আমরা কি পাবো? দেখো dy/dx ইকুয়াল টু, দেখো ট্যান ইনভার্স এক্স এর ডেরিভেটিভ কি হয় না? আমরা জানি ট্যান ইনভার্স এক্স এর ডেরিভেটিভ হচ্ছে 1/1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে এখানে যদি আমি 5xটাকে মনে মনে এক্স ভাবি তাহলে ট্যান ইনভার্স 5x এর ডেরিভেটিভ হবে 1/1 প্লাস 5x পুরোটার হোল স্কোয়ার ইন্টু ddx অফ 5x, অর্থাৎ 5x এর ডেরিভেটিভ হবে 5 × 1 মানে 5। তাহলে দেখো আমরা লিখতে পাচ্ছি ইকুয়াল টু, এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে পাচ্ছি আমরা 1 × 5 মানে 5/1 প্লাস 25x স্কোয়ার। এটাই হচ্ছে আমার অ্যান্সার। তাহলে দেখি সঠিক উত্তর কোনটি? না এক্ষেত্রে দেখো আমার সঠিক উত্তর হলো সি, 5/1 প্লাস 25x স্কোয়ার। এরপর আমরা 22 দাগের প্রশ্নটি নিয়ে আলোচনা করব। বক্তব্য এ, fx ইকুয়াল টু sin x এর জন্য f' পাই ইকুয়াল টু f'3 পাই। কারণ বলছে আর fx ইকুয়াল টু sin x এর জন্য f অফ পাই ইকুয়াল টু f অফ 3 পাই। নিচের কোন বিকল্পটিকে প্রদত্ত বক্তব্য এ ও কারণ আর সঠিকভাবে ব্যাখ্যা করে আমাদের বলতে হবে। এই প্রশ্নের উত্তর করার পূর্বে আমরা একটি নোট পড়ে নেব, খুব ইম্পর্টেন্ট একটি নোট। যদি fx একটি অবকলনযোগ্য পর্যাবৃত্ত অপেক্ষক হয় তাহলে f' অর্থাৎ fx এর ডেরিভেটিভ হলো f' অবশ্যই পর্যাবৃত্ত হবে। অর্থাৎ বলছে fx যদি একটি অবকলনযোগ্য এবং পর্যাবৃত্ত অপেক্ষক হয়। পর্যাবৃত্ত অপেক্ষক আশা করি তোমরা সবাই জানো বিষয়টা কি। যদি কেউ না জানো তাহলে এই পর্যাবৃত্ত অপেক্ষক বা পিরিয়ডিক ফাংশন নিয়ে আমার যে কনসেপচুয়াল ভিডিওটি আছে সেটি তোমরা দেখতে পারো, যার লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। তাহলে বলছে যে fx এর ডেরিভেটিভ f' অবশ্যই পর্যাবৃত্ত হবে বা পর্যাবৃত্ত অপেক্ষক হবে। আবার দেখো ধরি fx ইকুয়াল টু sin x একটি পর্যাবৃত্ত অপেক্ষক যার পর্যায়কাল 2π এবং এর অবকলন fx ইকুয়াল টু sin x এর অবকলন আমরা জানি f' ইকুয়াল টু cos x ও একটি পর্যাবৃত্ত অপেক্ষক যার পর্যায়কাল 2π। অর্থাৎ যদি একটা ফাংশন পর্যাবৃত্ত অপেক্ষক হয় এবং যার পর্যায়কাল 2π তাহলে সেই ফাংশনটার ডেরিভেটিভও একটি পর্যাবৃত্ত অপেক্ষক হবে যার পর্যায়কাল সেম অর্থাৎ 2π হবে। তোমাদের সুবিধার জন্য যদি আমরা fx ইকুয়াল টু sin x লিখলাম, এবার দেখো sin x এর পর্যায় হচ্ছে আমরা জানি 2π। এবার যদি আমি ধরি x ইকুয়াল টু হচ্ছে k, তাহলে f অফ k ইকুয়াল টু হবে sin k। তাহলে আমরা বলতে পারবো f অফ k এর ভ্যালু যা হবে, যেহেতু এখানে sin x এর পর্যায়কাল 2π, তাহলে এই k এর সঙ্গে যদি 2π আমরা অ্যাড করি তাহলে আমরা পাবো k প্লাস 2π। তাহলে আমরা বলতে পারবো যে f অফ k প্লাস 2π এর ভ্যালু ও fk এর সঙ্গে সমান হবে। আবার যেহেতু sin x এর পর্যায়কাল 2π তাই k প্লাস 2π এর সঙ্গে তুমি যদি আরও 2π অ্যাড করো তাহলে হবে k প্লাস 4π। তাহলে আমরা বলতে পারবো f অফ k প্লাস 4π
পাই এর ভ্যালু এফকে এফ অফ কে প্লাস 2 পাই এর সঙ্গে সমান হবে। অর্থাৎ কোনো পর্যাবৃত্ত অপেক্ষকের পর্যায়কাল যেটি হবে সেটি যদি এফএক্স এর কোনো একটি মানের জন্য যা হয় সেই মানের সঙ্গে আমি যদি কন্টিনিউ 2 পাই করে অ্যাড করে করে যেতে থাকি, তাহলে প্রত্যেকটি ক্ষেত্রেই মান আমার একই থাকবে। এরপর বিষয়টি তোমরা আরেকটু ভালোভাবে বোঝো। যেহেতু এফএক্স ইকুয়াল টু সাইন এক্স একটি পর্যাবৃত্ত অপেক্ষক যার পর্যায়কাল হচ্ছে 2 পাই, অর্থাৎ এফ অফ পাই এর ভ্যালু যা হবে, যেহেতু পর্যায়কাল 2 পাই তাই পায়ের সাথে যদি 2 পাই অ্যাড করি তাহলে হবে এফ অফ 3 পাই। আবার যদি 3 পাইয়ের সাথে 2 পাই অ্যাড করি তাহলে এফ অফ 5 পাই। আবার যদি 5 পাইয়ের সাথে 2 পাই অ্যাড করি এফ অফ 7 পাই। এই এদের ভ্যালুগুলো সব কি হবে? ইকুয়াল টু হবে। আবার দেখো যে এফ ড্যাশ এক্স ইকুয়াল টু কস এক্স ও একটি পর্যাবৃত্ত অপেক্ষক যার পর্যায়কাল হচ্ছে 2 পাই। তাহলে দেখো আমরা লিখতে পারবো এফ ড্যাশ পাই ইকুয়াল টু এফ ড্যাশ 3 পাই ইকুয়াল টু এফ ড্যাশ 5 পাই। দেখো সব 2 পাই করে বেড়ে যাচ্ছে, ইকুয়াল টু এফ ড্যাশ, আবার যদি তুমি 2 পাই যোগ করো তাহলে হচ্ছে 7 পাই। এগুলো সব ভ্যালু সেম হবে। এবার চলো আমরা এই প্রশ্নের উত্তর করি। এবার দেখো এক্ষেত্রে কারণ আর বলছে এফ এক্স ইকুয়াল টু সাইন এক্স এর জন্য এফ অফ পাই ইকুয়াল টু এফ অফ 3 পাই হবে। এবার দেখো এফ এক্স ইকুয়াল টু সাইন এক্স একটি পর্যাবৃত্ত অপেক্ষক যার পর্যায়কাল হচ্ছে 2 পাই। তাহলে আমরা বলতে পারবো এফ অফ পাই ইকুয়াল টু এফ অফ 3 পাই হবে। তাহলে আমরা বলতে পারছি কারণ আর হচ্ছে সত্য। এবার দেখো এফ এক্স একটি পর্যাবৃত্ত অপেক্ষক যার পর্যায়কাল হচ্ছে 2 পাই। এফ এক্স এর ডেরিভেটিভ হচ্ছে এফ ড্যাশ এক্স। যেহেতু এফ এক্স একটি পর্যাবৃত্ত অপেক্ষক তাহলে এফ ড্যাশ এক্সও একটি পর্যাবৃত্ত অপেক্ষক হবে যার পর্যায়কাল হবে 2 পাই। তাহলে আমরা বলতে পারি যে এফ ড্যাশ পাই ইকুয়াল টু এফ ড্যাশ 3 পাই হবে। তাহলে বক্তব্য এ হচ্ছে সত্য। কিন্তু বক্তব্য এ নির্ভর করছে কারণ আর এর উপর। কেন না, যেহেতু এফ এক্স একটি পর্যাবৃত্ত অপেক্ষক যার পর্যায়কাল হচ্ছে 2 পাই আর এফ এক্স এর ডেরিভেটিভ হচ্ছে এফ ড্যাশ এক্স, তাহলে এফ ড্যাশ এক্স একটি পর্যাবৃত্ত অপেক্ষক হবে যার পর্যায়কাল হবে 2 পাই। তাহলে আমার এক্ষেত্রে সঠিক উত্তর হবে এ। এ ও আর পৃথকভাবে সত্য এবং আর এ এর সঠিক ব্যাখ্যা। এরপর আমরা 23 দাগের প্রশ্নটি নিয়ে আলোচনা করব। বিবৃতি 1-এ এক্স টু দি পাওয়ার ওয়াই এর ডেরিভেটিভ বলা আছে, আবার বিবৃতি 2-তেও এক্স টু দি পাওয়ার ওয়াই এর ডেরিভেটিভ বলে দেওয়া আছে। এত হতে পারে, অর্থাৎ বিবৃতি 1 এবং বিবৃতি 2 এর মধ্যে কোনটি সত্য আমরা নির্ণয় করব। এই প্রশ্নের উত্তর করার পূর্বে আমরা একটি সূত্র বা ফর্মুলা জেনে নেব। ধরো যে কোনো সংখ্যা এ কে আমি কিভাবে এক্সপোনেনশিয়াল এর আকারে প্রকাশ করতে পারি। দেখো এ ইকুয়াল টু আমরা লিখতে পারবো ই টু দি পাওয়ার লগ এ বেসি। তাহলে এক্স টু দি পাওয়ার ওয়াই একে আমরা এক্সপোনেনশিয়াল আকারে কিভাবে প্রকাশ করব? আমি প্রথমে ই লিখব, এর পাওয়ারে লিখব লগ দিয়ে এক্স টু দি পাওয়ার ওয়াই আর বেস হচ্ছে ই। এবার দেখো লগের নিয়ম অনুসারে এই ওয়াইটা লগের আগে বসবে। তাহলে আমি নেক্সট লাইনে লিখতে পারবো ই টু দি পাওয়ার ওয়াই লগ এক্স বেস ই। এইভাবে আমরা যে কোনো সংখ্যাকে এক্সপোনেনশিয়াল আকারে লিখে ফেলতে পারি। চলো এবার আমরা এই প্রশ্নের উত্তর করি। তাহলে আমরা কি করব না ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার ওয়াই এর মান নির্ণয় করব। দেখো নেক্সট লাইনে আমরা লিখতে পারি ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার ওয়াইকে লিখবো হচ্ছে ই টু দি পাওয়ার লগ এক্স টু দি পাওয়ার ওয়াই বেস হচ্ছে ই। নেক্সট লাইনে আমরা লিখতে পারি ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার ওয়াই লগ এক্স বেস ই। এবার আমরা যদি এই ওয়াই লগ এক্সকে মনে মনে এক্স ভাবি তাহলে ই টু দি পাওয়ার এক্স হয়।
ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ আমরা জানি ই টু দি পাওয়ার এক্স, তাহলে আমরা ই টু দি পাওয়ার ওয়াই লগ এক্স এর ডেরিভেটিভ করব। তাহলে আমরা লিখব ইকুয়াল টু প্রথমে ই টু দি পাওয়ার ওয়াই লগ এক্স বেস ই, এরপর আমরা লিখব ইন্টু ডিডিএক্স অফ ওয়াই লগ এক্স বেস ই। এবার দেখো এই ই টু দি পাওয়ার ওয়াই লগ এক্স এর পরিবর্তে কি লিখতে পারি না, ই টু দি পাওয়ার ওয়াই লগ এক্স এটা আমরা পেয়েছি এক্স টু দি পাওয়ার ওয়াই থেকে, তাই আমরা ই টু দি পাওয়ার ওয়াই লগ এক্স এর পরিবর্তে আমরা লিখে দিতে পারি এক্স টু দি পাওয়ার ওয়াই, থার্ড ব্র্যাকেট। এরপর আমরা ওয়াই লগ এক্স এর ডেরিভেটিভ করব। এখানে ওয়াই একটি ফাংশন আর লগ এক্স আর একটি ফাংশন, অর্থাৎ দুটো ফাংশন আছে, তাই এখানে ইউ ইন্টু ভি এর সূত্র প্রয়োগ হবে। এখানে আমরা ওয়াইকে ইউ আর লগ এক্সকে ভি ধরলাম। তাহলে প্রথমে ওয়াই কনস্ট্যান্ট রাখলাম, তারপর লগ এক্সের ডেরিভেটিভ আমরা জানি কি, লগ এক্সের ডেরিভেটিভ হচ্ছে 1/x, মাঝে আমরা প্লাস চিহ্ন দিলাম। এরপর আমরা লগ এক্স কে কনস্ট্যান্ট ধরলাম, তাহলে ওয়াইয়ের ডেরিভেটিভ হবে কি না, ওয়াইয়ের ডেরিভেটিভ হবে dy/dx এক্সের সাপেক্ষে। আমরা নেক্সট পেজে লিখবো এক্স টু দি পাওয়ার ওয়াই ইন্টু ওয়াই বাই এক্স প্লাস লগ এক্স ইন্টু dy/dx। চলো আমরা নেক্সট পেজে যাই। তাহলে নেক্সট পেজে আমরা লিখতে পাচ্ছি ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার ওয়াই ইন্টু ওয়াই বাই এক্স প্লাস লগ এক্স বেস ই ইন্টু dy/dx ব্র্যাকেট ক্লোজ, ইকুয়াল টু। এবার যদি আমরা এক্স টু দি পাওয়ার ওয়াই দিয়ে এই ভেতরে গুণ করি তাহলে আমরা পাবো দেখো ওয়াই ইন্টু এক্স টু দি পাওয়ার ওয়াই মাইনাস 1 প্লাস এক্স টু দি পাওয়ার ওয়াই ইন্টু লগ এক্স ইন্টু dy/dx। তোমরা এখানে মনে রাখবে অনেক ক্ষেত্রে এখানে লগ এক্স বেস ই এটা না লিখে এটা শুধু লগ এক্সও লেখা হয়ে থাকে, অর্থাৎ ইটা অনেক সময় লেখা হয় না। তাহলে দেখি চলো আমাদের সঠিক উত্তর কোনটি। দেখো বিবৃতি 1 সঠিক নয়, কারণ এই উত্তরটি আমাদের আসেনি, কিন্তু বিবৃতি 2 দেখো সঠিক, এটাই আমাদের এসেছে। তাহলে আমরা কোন অপশনটি সঠিক বলবো না, বি অপশনটি সঠিক, বিবৃতি 2 হচ্ছে সত্য কিন্তু বিবৃতি 1 মিথ্যা। এরপর আমরা 24 দাগের অঙ্কটি নিয়ে আলোচনা করব। প্রশ্নটি হলো গোলাকৃতি একটি বুদবুদের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল সেকেন্ডে 2 বর্গসেমি হারে বৃদ্ধি পায়। যে মুহূর্তে বুদবুদের ব্যাসার্ধ 6 সেমি তখন তার আয়তন যে হারে বৃদ্ধি পাবে তা আমাদের নির্ণয় করতে হবে। আমরা প্রথমেই ধরে নেব যে ধরি বুদবুদটির ব্যাসার্ধ 8 সেমি, বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল a বর্গ সেমি এবং আয়তন v ঘন সেমি। তাহলে আমরা প্রথমে লিখে ফেলি, ধরি গোলাকৃতি বুদবুদটির ব্যাসার্ধ 8 সেমি, বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল a বর্গ সেমি এবং আয়তন v ঘন সেমি। তাহলে দেখো আমরা লিখতে পারবো অতএব a ইকুয়াল টু কত লিখতে পারবো না, a ইকুয়াল টু আমরা লিখতে পারবো বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল কত হয় না, গোলাকৃতি বুদবুদ অর্থাৎ গোলকের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল হয় 4πr²। গোলাকৃতি বুদবুদ মানেই গোলক। আবার গোলকের আয়তন আমরা জানি v ইকুয়াল টু হচ্ছে 4/3πr²। এবার দেখো প্রশ্নানুসারে কি বলা আছে, প্রশ্নানুসারে বলা আছে যে বুদবুদটির বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল সেকেন্ডে 2 বর্গসেমি হারে বৃদ্ধি পায়। তাহলে যেহেতু বুদবুদটির বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল আমি ধরেছি a বর্গ সেমি, তাহলে প্রতি সেকেন্ডে বক্রপৃষ্ঠের ক্ষেত্রফলের বৃদ্ধি হচ্ছে dA/dt, এখানে t হচ্ছে সময়, ইকুয়াল টু কত বলে দেওয়া আছে, dA/dt ইকুয়াল টু বলে দেওয়া আছে 2। দিস ইমপ্লাইজ আমি লিখছি d/dt, এখানে আমরা a এর মান জানি, a এর মান কত না, এর মান হচ্ছে 4πr²। আমরা যদি বসাই তাহলে dt এর মান যদি বসাই 4πr² ইকুয়াল টু 2। দিস ইমপ্লাইজ 4π হচ্ছে আমার ধ্রুবক, 4π
লিখে ফেললাম ইন্টু আর স্কোয়ার এর ডেরিভেটিভ করবো টি এর সাপেক্ষে। আর স্কোয়ারের ডেরিভেটিভ টি এর সাপেক্ষে হবে 2r ইন্টু dr বাই ডিটি ইকুয়াল টু 2। এখান থেকে আমরা dr বাই ডিটি ক্যালকুলেট করব। দেখো এখান থেকে আমরা dr বাই ডিটি পাবো 1/4 পাই আর, কারণ বোথ সাইড থেকে 2 কেটে যাবে। তাহলে আমরা নেক্সট পেজে লিখছি দিস ইমপ্লাইজ dr বাই ডিটি ইকুয়াল টু হচ্ছে 1/4 পাই আর। আবার দেখো প্রশ্নে বলেছে যে যে মুহূর্তে বুদবুদের ব্যাসার্ধ 6 সেমি তখন তার আয়তন যে হারে বৃদ্ধি পাবে তা হলো। তাহলে যেহেতু বুদবুদটির আয়তন ভি, অতএব আয়তন বৃদ্ধি হবে ডি বাই ডিটি ইন্টু ভি, অর্থাৎ ডিভি বাই ডিটি আমাদের নির্ণয় করতে হবে। ইকুয়াল টু ডি বাই ডিটি, এখানে দেখো ভি এর মান আমরা পেয়েছি হচ্ছে 4/3 পাই আর কি, এখানে দেখো 4/3 পাইটা কনস্ট্যান্ট, এটা থাকলো ইন্টু আর কিউ এর ডেরিভেটিভ টি এর সাপেক্ষে হবে 3r স্কোয়ার ইন্টু dr বাই ডিটি। নেক্সট লাইনে আমরা লিখছি 4/3 ইন্টু পাই ইন্টু 3r স্কোয়ার ইন্টু dr বাই ডিটি এর ভ্যালুটি যদি আমরা এখানে বসাই তাহলে সেটা হচ্ছে 1/4 পাই আর। এবার যদি আমরা সিম্পলিফিকেশন করি তাহলে দেখো হচ্ছে এখানে পাই কেটে গেল, 4 কেটে গেল, 3 কেটে গেল আর একটা আর কেটে গেল, তাহলে আমরা পেলাম কত ইকুয়াল টু আর। এবার দেখো প্রশ্নে আর এর মান কত বলেছে না ব্যাসার্ধ 6 সেমি যখন তখন আয়তন যে হারে বৃদ্ধি পাবে সেটা। তাহলে দেখো এখানে আর এর মান যদি আমরা 6 বসাই তাহলে আমরা পাবো হচ্ছে ইকুয়াল টু হচ্ছে 6, কারণ যেহেতু আর ইকুয়াল টু 6। তাহলে সঠিক উত্তর কোনটি? দেখো তাহলে আমাদের সঠিক উত্তর হবে ডি, না আয়তন বৃদ্ধি সেকেন্ডে কত না 6 সেমি কিউব পার সেকেন্ড, এটাই আমার হচ্ছে সঠিক উত্তর। এরপর আমরা 25 দাগের প্রশ্নটি নিয়ে আলোচনা করব। যদি এক্স ইকুয়াল টু এ কস এনটি মাইনাস বি সাইন এনটি হয় তবে d2x বাই dt স্কোয়ার এর মান নিচের 4টে যে বিকল্প আছে তার মধ্যে কোনটি হবে আমাদের নির্ণয় করতে হবে। তাহলে দেখো এক্স ইকুয়াল টু এটা দেওয়া আছে, তাহলে আমরা প্রথমে উভয় পক্ষকে টি এর সাপেক্ষে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করব। তাহলে দেখো এক্সকে টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে আমরা পাবো dx বাই ডিটি ইকুয়াল টু এ কস এনটিকে আমি টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করব। আমার এ হচ্ছে ধ্রুবক, তাই প্রথমে আমি এ লিখে ফেললাম। কস এনটি এর ডেরিভেটিভ কত হবে না কস এনটি এর ডেরিভেটিভ হবে মাইনাস সাইন এনটি ইন্টু আবার এই এনটি এর ডেরিভেটিভ করলে আমরা কি পাবো না এনটিকে যদি টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে আমরা পাবো হচ্ছে এন ইন্টু 1 মানে হচ্ছে এন, মাঝে আমরা মাইনাস চিহ্ন দিলাম। এবার দেখো বি সাইন এনটিকে যদি আমরা টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে কত পাবো, বি কনস্ট্যান্ট, সাইন এনটি এর ডেরিভেটিভ হয় কস এনটি ইন্টু যেহেতু এখানে এন হচ্ছে ধ্রুবক তাই ইন্টু হচ্ছে এন ইকুয়াল টু আমরা পাচ্ছি দেখো মাইনাস এ এন সাইন এনটি ইন্টু আবার এখানে একটা এন আছে, না সরি ওই এনটা আগে লিখে ফেলেছি এন, আচ্ছা পরে পাচ্ছি মাইনাস এখান থেকে হবে হচ্ছে বি এন কস এনটি, এই এনটিকে আমি এর সাথে গুণ করে একেবারে এখানে লিখে ফেলেছি। নেক্সট লাইনে আমরা লিখছি দেখো আবার যদি আমরা dx বাই ডিটি যেটা পেলাম তাকে যদি টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে আমরা পাবো d2x বাই ডিটি স্কোয়ার ইকুয়াল টু এক্ষেত্রে দেখো প্রথমে হচ্ছে মাইনাস এ এন হচ্ছে ধ্রুবক, আমরা প্রথমে লিখে ফেললাম মাইনাস এ এন, তারপর সাইন এন টি এর ডেরিভেটিভ টি এর সাপেক্ষে হবে কস এন টি ইন্টু এন
এরপর আমরা মাইনাস লিখলাম, তারপরে হচ্ছে বিএন কস এনটি এর ডেরিভেটিভ করব। এখানে বিএন কনস্ট্যান্ট, তারপর কস এনটি এর ডেরিভেটিভ টি এর সাপেক্ষে হবে মাইনাস সাইন এনটি ইন্টু এন। নেক্সট লাইনে আমরা লিখতে পাচ্ছি মাইনাস এ এন ইন্টু এন মানেই হচ্ছে এ এন স্কোয়ার কস এনটি। এখানে দেখো বিএন ইন্টু এন হবে বি এন স্কোয়ার, আর এই মাইনাস গুণ করলে মাইনাসে মাইনাসে হবে হচ্ছে প্লাস। তাহলে আমরা লিখবো হচ্ছে প্লাস বি এন স্কোয়ার ইন্টু সাইন এনটি। এবার যদি আমরা এখান থেকে মাইনাসটা কমন নিই তাহলে ভেতরে পড়ে থাকছে দেখো মাইনাস এন স্কোয়ার কমন নিই, ঠিক আছে। মাইনাস এন স্কোয়ার যদি কমন নিই তাহলে এখানে পড়ে থাকছে ভেতরে এ কস এনটি মাইনাস বি সাইন এনটি। এবার দেখো এ কস এনটি মাইনাস বি সাইন এনটি এর পরিবর্তে আমি লিখতে পারি এক্স, তাহলে আমরা পেয়ে যাব ইকুয়াল টু মাইনাস এন স্কোয়ার এক্স। তাহলে ডি টু এক্স বাই ডিটি স্কোয়ার এর মান পেয়ে গেলাম মাইনাস এন স্কোয়ার এক্স। তাহলে দেখি সঠিক উত্তর কোনটি, না এক্ষেত্রে আমার সঠিক উত্তর হলো ডি মাইনাস এন স্কোয়ার এক্স। এরপর আমরা 26 দাগের প্রশ্নটি নিয়ে আলোচনা করব। একটি গোলকের ব্যাসার্ধ পরিমাপে 0.1% ত্রুটি হলে তার আয়তন পরিমাপে ত্রুটি হবে নিচের যে 4টে বিকল্প আছে তার মধ্যে কোনটি? এই প্রশ্নের উত্তর করার পূর্বে আমরা একটি নোট পড়ে নেব। ধরি গোলকের ব্যাসার্ধ বা রেডিয়াস হচ্ছে ছোট হাতের আর, তাহলে গোলকের ব্যাসার্ধ পরিমাপের শতকরা ত্রুটি বা ইংরেজিতে বলবো পার্সেন্টেজ এরর ইন রেডিয়াস, এর সূত্রটি হলো ব্যাসার্ধ, গোলকের ব্যাসার্ধ পরিমাপের শতকরা ত্রুটি, ব্যাসার্ধ আমি আর ধরেছি, তাই পার্সেন্টেজ এরর ইন রেডিয়াস হবে ডেল আর বাই আর ইন্টু 100%। দেখো কিভাবে হচ্ছে, ধরো গোলকের ব্যাসার্ধ আর, আমি ধরছি যে এই আর ব্যাসার্ধের ত্রুটি হয়েছে ডেল আর, তাহলে আর ব্যাসার্ধের ত্রুটি হচ্ছে ডেল আর, তাহলে একক ব্যাসার্ধের ত্রুটি হবে কত, না ডেল আর বাই আর, তাহলে শতকরা মানে 100তে ত্রুটি হবে কত, ডেল আর বাই আর ইন্টু 100 এত, ঠিক আছে। এটাই তো পার্সেন্টেজ বোঝায়। তাহলে গোলকের ব্যাসার্ধ পরিমাপের শতকরা ত্রুটি হবে ডেল আর বাই আর ইন্টু 100, যেখানে আর হলো গোলকটির ব্যাসার্ধ। তাহলে বলো তো গোলকের আয়তন পরিমাপের শতকরা ত্রুটি কত হবে? আমরা জানি গোলকের আয়তন কি দ্বারা প্রকাশ করা হয়, না গোলকের আয়তন হচ্ছে ভি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে গোলকের আয়তন পরিমাপের শতকরা ত্রুটি আমরা লিখতে পারবো ডেল ভি বাই ভি ইন্টু 100%। তাহলে লিখে নিতে পারো গোলকের ব্যাসার্ধ হচ্ছে আর, আর আয়তনটা এখানে পাশে লিখে রাখো, আয়তন হচ্ছে ধরে নিলাম আমরা ভি। এবার যদি গোলকের আয়তন ভি ইকুয়াল টু আমরা জানি, মানে গোলকের আয়তন ভি ইকুয়াল টু আমরা কি জানি 4/3 পাই আর কিউ, অর্থাৎ ভি ইকুয়াল টু এখানে 4/3 পাই আর কিউ। তাহলে এখান থেকে আমি ডেল ভি কীভাবে নির্ণয় করব? দেখো খুব সহজে নির্ণয় করা যায়। ডেল ভি ইকুয়াল টু, তুমি প্রথমে এটা আর এর ফাংশন ডান দিকটা, তাহলে আর এর সাপেক্ষে একে ডেরিভেটিভ করো, আর এর সাপেক্ষে ডান দিকটা যদি ডেরিভেটিভ করি কত হবে, না 4/3 পাই ধ্রুবক এটা থাকলো, তাহলে আর কিউ এর ডেরিভেটিভ হয় 3r স্কোয়ার ইন্টু আমি লিখে দেবো ডেল আর। তাহলে দেখো ডেল ভি ইকুয়াল টু আমরা লিখবো ডান দিকটাকে, যেহেতু আর এর ফাংশন তাই আর এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে যেটা হয় সেটা লিখবো, দিয়ে ইন্টু যেহেতু এখানে চলরাশিটা আর তাই পাশে লিখে দেবো আমি ডেল আর, ঠিক আছে। তাহলে আবার দেখো যদি ধরো এরকম দেয়া থাকলো এ ইকুয়াল টু এক্স স্কোয়ার, তাহলে বলো তো ডেল এ কত হবে? যেহেতু এই দিকটা চলরাশি আছে এক্স, তাহলে এক্স স্কোয়ার আছে, তাহলে আমি এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করবো, এক্স এর সাপেক্ষে এটা ডেরিভেটিভ করলে এক্স স্কোয়ার 2x, যেহেতু এটা এক্স দিয়ে চলরাশিটি আছে তাই পাশে আমরা লিখবো ইন্টু ডেল এক্স।
চলো এবার আমরা এই প্রশ্নের উত্তর করে ফেলি। দেখো এখানে বলেছে ব্যাসার্ধ পরিমাপের ত্রুটি হচ্ছে 0.1%, তাহলে আয়তন পরিমাপের ত্রুটি কত হবে? তাহলে আমি ধরে নিই প্রথমেই যে গোলকের ব্যাসার্ধ ছোট হাতের আর এবং আয়তন বড় হাতের ভি। তাহলে ব্যাসার্ধ পরিমাপের ত্রুটি আমরা জানি যে অতএব ডেল আর বাই আর ইন্টু 100%, এটাই হচ্ছে ব্যাসার্ধ পরিমাপের ত্রুটি। এটা ইকুয়াল টু কত বলে দেওয়া আছে? দেখো এটা ইকুয়াল টু আমার বলে দেওয়া আছে 0.1%। তাহলে আমি লিখে দিলাম এটা মানে 0.1%। তাহলে আমাদের কি নির্ণয় করতে বলেছে? আমাদের নির্ণয় করতে বলেছে আয়তন পরিমাপের ত্রুটি। তাহলে অতএব আয়তন পরিমাপের ত্রুটি হচ্ছে ডেল ভি বাই ভি ইন্টু 100% ইকুয়াল টু, আমরা নিচে ভি লিখলাম। এবার ডেল ভি ক্যালকুলেট করলে কত হবে? দেখো আমি লিখলাম ডেল, গোলকের আয়তনের সূত্র কি না, ভি এর মান জানি 4/3 পাই আর কিউ ইন্টু 100% ইকুয়াল টু, আবার নিচে ভি মানে জানি আমরা 4/3 পাই আর কিউ লিখে দিলাম। এবার দেখো এটাকে যদি আমি ডেল দিয়ে নির্ণয় করি তাহলে আমার কি হবে না, যেহেতু এখানে ধ্রুবক পদ হচ্ছে 4/3 পাই আমরা লিখলাম ইন্টু প্রথমে আর কিউ এর ডেরিভেটিভ হচ্ছে 3r² ইন্টু আমরা লিখব ডেল আর ইন্টু পাশে যা ছিল তাই লিখছি আমরা 100%। এবার যদি আমরা কাটাকাটি করি তাহলে দেখো পাই পাই কেটে গেল, 4/3 কেটে গেল, r² থেকে আর কিউ যদি কাটে নিচে 8 থাকবে। তাহলে ইকুয়াল টু আমরা পাচ্ছি কত না, আমরা পাচ্ছি দেখো 3 ইন্টু ডেল আর বাই আর ইন্টু 100%। এবার দেখো ডেল আর বাই আর ইন্টু 100%, এটা মানেই কত? এটা মানে হচ্ছে 0.1%। তাহলে আমরা লিখতে পাচ্ছি এখানে 3 ইন্টু 0.1%। তাহলে আমরা পেয়ে গেলাম ইকুয়াল টু, গুণ করলে পাবো 0.3%। তাহলে এটাই আমার সঠিক উত্তর। তাহলে দেখো কোন অপশনটি সঠিক না, এখানে দেখো বি অপশনটি হচ্ছে আমার সঠিক 0.3%। এরপর 27 দাগের প্রশ্নটি হলো, একটি গোলকের ব্যাসার্ধের পরিবর্তনের হার 1/2 পাই যখন গোলকের ব্যাসার্ধ 5 সেমি, তখন বক্রতলের ক্ষেত্রফল পরিবর্তনের হার হলো নিচের যে 4টে বিকল্প আছে তার মধ্যে কোনটি? প্রথমেই আমরা ধরে নিই যে ধরি গোলকের ব্যাসার্ধ বা রেডিয়াস হচ্ছে 8 সেমি এবং বক্রতলের ক্ষেত্রফল অর্থাৎ এরিয়া অফ দ্য কার্ভ সারফেস হলো a বর্গ সেমি। তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো যে a ইকুয়াল টু কত? দেখো এ হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল, আমরা জানি গোলকের বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 4 পাই r²। এবার দেখো প্রশ্নে বলে দিয়েছে যে গোলকের ব্যাসার্ধের পরিবর্তনের হার 1/2 পাই। আমরা জানি গোলকের ব্যাসার্ধের পরিবর্তনের হার হচ্ছে dr/dt, কি হচ্ছে সময়। তাহলে এখানে dr/dt ইকুয়াল টু হচ্ছে 1/2 পাই। তাহলে আমাদের কি নির্ণয় করতে হবে না, আমাদের নির্ণয় করতে হবে বক্রতলের ক্ষেত্রফল পরিবর্তনের হার। আমরা জানি যে বক্রতলের ক্ষেত্রফল a হলে বক্রতলের ক্ষেত্রফল পরিবর্তনের হার হবে dA/dt। নেক্সট লাইনে আমরা লিখছি হচ্ছে d/dt দিয়ে এবার আমরা এই এর মানটি বসাবো। এর মান আমরা পেয়েছি দেখো 4 পাই r² ইকুয়াল টু, দেখো 4 পাই হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে আমরা লিখলাম হচ্ছে 4 পাই ইন্টু এই r² এর ডেরিভেটিভ হবে t এর সাপেক্ষে। দেখো r² এর ডেরিভেটিভ t এর সাপেক্ষে হয় 2r ইন্টু dr/dt। নেক্সট লাইনে আমরা লিখছি ইকুয়াল টু 4 পাই ইন্টু 2r। এবার দেখো dr/dt মানে আমরা জানি 1/2 পাই, তাহলে dr/dt এর মান আমরা বসিয়ে দিলাম 1/2 পাই। এবার দেখো এখানে এই পাই এই পাই কেটে গেল, এই 2 আর 2 কেটে গেল, তাহলে আমার থাকলো হচ্ছে ইকুয়াল টু হচ্ছে 4r। এবার দেখো r এর মান বলে দিয়েছে না, গোলকের ব্যাসার্ধ অর্থাৎ r যখন 5 সেমি তখন বক্রতলের ক্ষেত্রফল পরিবর্তনের হার, অর্থাৎ এখানে আমরা r এর মান যদি 5 বসাই তাহলে আমরা পাবো ইকুয়াল টু 4 ইন্টু 5 ইকুয়াল টু হচ্ছে 20। ঠিক আছে, পাশে লিখতে পারো যেহেতু r ইকুয়াল টু হচ্ছে 5।
তাহলে আমার সঠিক উত্তর কোনটি? না, গোলকের বক্রতলের ক্ষেত্রফল পরিবর্তনের হার হচ্ছে 20 বর্গ সেমি। তাহলে দেখো এক্ষেত্রে সঠিক উত্তর হলো এ। এরপর 28 দাগের প্রশ্নটি হলো, যদি এক্স প্লাস ওয়াই মাইনাস কে ইকুয়াল টু 0 সরলরেখাটি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 12x অধিবৃত্তের একটি অভিলম্ব হয়, তবে কে এর মান হবে নিচের যে 4টে বিকল্প আছে তার মধ্যে কোনটি? এই প্রশ্নের উত্তর করার পূর্বে আমরা বিষয়টি একটু চিত্রের মাধ্যমে বোঝার চেষ্টা করব। আমি প্রথমে একটি অধিবৃত্ত অঙ্কন করলাম। ধরি এই অধিবৃত্তটি হলো ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 12x। এবার এই অধিবৃত্তের উপর আমি যে কোনো একটি বিন্দু নিলাম, যার স্থানাঙ্ক হচ্ছে পি এক্স কমা ওয়াই। এবার এই পি বিন্দু দিয়ে আমি একটি স্পর্শক বা ট্যানজেন্ট অঙ্কন করলাম। তাহলে ব্ল্যাক কালারের সরলরেখাটি হলো ট্যানজেন্ট বা স্পর্শক। তাহলে এটা হলো আমার স্পর্শক। এরপর পি বিন্দু দিয়ে আমি একটি অভিলম্ব অঙ্কন করলাম। আমরা জানি অভিলম্ব হচ্ছে স্পর্শকের উপর লম্ব হয়। তাহলে পি বিন্দু দিয়ে আমি একটি রেড কালারের অভিলম্ব অঙ্কন করলাম, যেটা স্পর্শকের উপর লম্ব। তাহলে রেড কালারের সরলরেখাটি হলো অভিলম্ব এবং এর সমীকরণ প্রশ্নে দেওয়া আছে এক্স প্লাস ওয়াই মাইনাস কে ইকুয়াল টু 0। তাহলে একটা জিনিস তোমরা খেয়াল করো যে পি বিন্দুটি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 12x এই বক্ররেখার ওপর অবস্থিত, আবার পি বিন্দুটি ব্ল্যাক কালারের স্পর্শকের উপরও অবস্থিত, আবার পি বিন্দুটি রেড কালারের অভিলম্বের উপর অবস্থিত। অর্থাৎ যে বিন্দুতে স্পর্শক অঙ্কন হয় সেই বিন্দুতে অভিলম্ব অঙ্কন করলেও অভিলম্বটি সেই বিন্দুতে অবস্থিত এবং ওই বিন্দুটিও বক্ররেখাটির উপরও অবস্থিত। চলো আমরা এই প্রশ্নের এবার উত্তর করে ফেলি। অভিলম্বের সমীকরণ কি দেওয়া আছে? না এক্স প্লাস ওয়াই মাইনাস কে ইকুয়াল টু 0। এখান থেকে আমরা ইমপ্লাইজ লিখি ওয়াই ইকুয়াল টু কত লিখতে পারবো? দেখো ওয়াই ইকুয়াল টু লিখতে পারবো মাইনাস এক্স প্লাস কে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এক্স এর সহগ হচ্ছে -1। তাহলে এটা কার প্রবণতা? যেহেতু এটা অভিলম্বের সমীকরণ এবং এর আকার আমরা নিয়ে গেছি ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি। এখানে দেখো তুলনা করলে এম এর মান হবে -1, তাই আমরা বলতে পারবো যে অভিলম্বের প্রবণতা হলো -1। তাহলে আমরা লিখে ফেলি যে অতএব আমরা এই সমীকরণটি 1 নম্বর নাম দিলাম, অভিলম্বের প্রবণতা ইকুয়াল টু -1। আবার বলে যে বক্ররেখাটি দেওয়া আছে সেটি আমরা এবার লিখে ফেলি। এবার এটাকে আমি এক্স এর সাপেক্ষে অবকলন করব। তাহলে অতএব ওয়াই স্কোয়ারকে এক্স এর সাপেক্ষে অবকলন করলে আমরা পাবো অবকলন মানে ডেরিভেটিভ 2y ইন্টু ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু 12 হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে 12x এর ডেরিভেটিভ হবে 12 ইন্টু এক্স এর হচ্ছে 1। দিস ইমপ্লাইজ ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু কত পাবো? এখান থেকে দেখবে ডিওয়াই বাই ডিএক্স হবে 12/2y। এটাকে কাটাকাটি করলে আমরা পাবো হচ্ছে 6/y। এই ডিওয়াই বাই ডিএক্সটা হলো আমার স্পর্শকের প্রবণতা। দিস ইমপ্লাইজ এবার আমরা মাইনাস ডিএক্স বাই ডিওয়াই নির্ণয় করব। দেখো মাইনাস ডিএক্স বাই ডিওয়াই ইকুয়াল টু পাবো আমরা -y/6। এটাকে আমরা 2 নম্বর নাম দিলাম। এই মাইনাস ডিএক্স বাই ডিওয়াই বলতে বোঝায় অভিলম্বের প্রবণতা। তাহলে এক্ষেত্রে অভিলম্বের প্রবণতা হয়ে গেল -y/6। তাহলে দেখো আগে আমরা অভিলম্বের প্রবণতা পেয়েছিলাম -1, এখন আমরা অভিলম্বের প্রবণতা পেলাম -y/6। তাহলে x, y বিন্দুতে অভিলম্বের প্রবণতা একবার পেলাম হচ্ছে -1 আর একবার পেলাম -y/6। তাহলে এই দুটোর মান কি হবে? সমান হবে। তাহলে আমরা লিখতে পারি অতএব -y/6 ইকুয়াল টু -1। এখান থেকে আমরা লিখতে পারবো ইমপ্লাইজ y ইকুয়াল টু 6। এবার যদি আমরা y ইকুয়াল টু 6 এই মানটি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 12x এই বক্ররেখার উপর বসিয়ে দিই, তাহলে আমরা x এর মান পেয়ে যাব এবং তারপর সেই x এর মান এবং এই y এর মান যদি আমরা x প্লাস ওয়াই মাইনাস কে এই সমীকরণে বসিয়ে দিই, তাহলে আমরা সহজেই কে এর মান নির্ণয় করে ফেলতে পারবো। চলো আমরা নেক্সট পেজে এই y এর মানটি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 12x এই সমীকরণে বসাই।
এখন ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 12x সমীকরণে ওয়াই ইকুয়াল টু 6 বসিয়ে পাই। ওয়াই ইকুয়াল টু 6 যদি বাস হয় তাহলে আমরা পাবো হচ্ছে 6 তার স্কোয়ার ইকুয়াল টু 12x। এখান থেকে আমরা এক্স এর মান পাবো হচ্ছে এক্স ইকুয়াল টু 3। তাহলে দেখো এক্স এর মান 3 পেলাম আর ওয়াই এর মান 6 পেলাম। অতএব এক্স ইকুয়াল টু 3 কমা ওয়াই ইকুয়াল টু 6 এক্স প্লাস ওয়াই মাইনাস কে ইকুয়াল টু 0 এই সমীকরণে বসিয়ে পাই। তাহলে এক্স এর মান 3 আর ওয়াই এর মান 6 এই সমীকরণে বসালে আমরা পাবো হচ্ছে 3 প্লাস 6 মাইনাস কে ইকুয়াল টু 0। এখান থেকে আমরা পাবো দেখো 9 ইকুয়াল টু কে, দিস ইমপ্লাইজ কে ইকুয়াল টু 9। তাহলে আমরা পেয়ে গেলাম কে এর মান হচ্ছে 9। তাহলে দেখি সঠিক উত্তর কোনটি। তাহলে দেখো এক্ষেত্রে সঠিক উত্তর হলো এ, কে এর মান হচ্ছে 9। এরপর আমরা 29 দাগের প্রশ্নটি নিয়ে আলোচনা করব। fx ইকুয়াল টু 4x³ প্লাস 6x স্কোয়ার মাইনাস 24x প্লাস 1 অপেক্ষকটি যে অন্তরালে ক্রমহ্রাসমান সেটি হলো নিচের যে 4টে বিকল্প আছে তার মধ্যে কোনটি। এই প্রশ্নের উত্তর করার পূর্বে আমরা কিছু সূত্র বা ফর্মুলা জেনে নেব। ধরো fx একটি অপেক্ষক যেটি হচ্ছে ক্রমহ্রাসমান বা বলতে পারো ক্ষয়িষ্ণু, তাহলে f ড্যাশ এক্স লেস দেন 0 হবে, অথবা f ড্যাশ এক্স লেস দেন ইকুয়াল টু 0 লিখতে পারো। অর্থাৎ fx একটি অপেক্ষক যদি ক্রমহ্রাসমান হয় বা ক্ষয়িষ্ণু হয় তাহলে আমরা লিখতে পারবো f ড্যাশ এক্স লেস দেন 0 অথবা লিখতে পারো f ড্যাশ এক্স লেস দেন ইকুয়াল টু 0। আবার যদি fx বর্ধিষ্ণু অপেক্ষক হয়, অর্থাৎ fx একটা অপেক্ষক হচ্ছে বর্ধিষ্ণু, তাহলে কি লিখতে পারবো? তাহলে আমরা বলতে পারবো f ড্যাশ এক্স গ্রেটার দেন 0 অর f ড্যাশ এক্স গ্রেটার দেন ইকুয়াল টু 0। ঠিক আছে, আমাদের প্রয়োজন অনুসারে f ড্যাশ এক্স গ্রেটার 0 বা f ড্যাশ এক্স গ্রেটার দেন 0 বা লেস 0 বা লেস দেন 0 এগুলো প্রয়োগ করতে পারবো। চলো এবার আমরা এই প্রশ্নের উত্তর করি। তাহলে এখানে fx ইকুয়াল টু দেওয়া আছে আর কোন অন্তরালে এটি ক্রমহ্রাসমান সেটি আমাদের নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা প্রথমে f ড্যাশ এক্স নির্ণয় করি। তাহলে অতএব f ড্যাশ এক্স ইকুয়াল টু কি লিখতে পারবো? দেখো 4x³ আছে, আমরা জানি x³ এর ডেরিভেটিভ হচ্ছে 3x স্কোয়ার। তাহলে 4 ইন্টু 3x স্কোয়ার মানে আমরা পাবো হচ্ছে প্রথমেই 12x স্কোয়ার প্লাস তারপর হচ্ছে 6 ইন্টু এক্স স্কোয়ার। দেখো 6 ইন্টু এক্স স্কোয়ারের ডেরিভেটিভ হচ্ছে 2x, তাহলে 6 ইন্টু 2x মানেই হচ্ছে 12x। তাহলে আমরা পাবো হচ্ছে প্লাস 12x মাইনাস দেখো 24x আছে, তাহলে 24 ইন্টু 1 হবে, তাহলে আমরা পাবো মাইনাস হচ্ছে 24 প্লাস এবার আমরা 1 এর ডেরিভেটিভ করব। আমরা জানি 1 এর ডেরিভেটিভ হচ্ছে 0, কারণ কোনো ধ্রুবক পদের ডেরিভেটিভ হয় 0, তাই প্লাস 0টি না লিখলেও চলবে। এবার যদি আমরা 12 কমন নিয়ে লিখি তাহলে আমাদের এটা হবে। এবার দেখো যেহেতু অপেক্ষকটি হচ্ছে ক্রমহ্রাসমান, তাই আমরা বলতে পারি যে অতএব f ড্যাশ এক্স লেস দেন 0। আমরা এখানে কিন্তু লেস দেন ইকুয়াল টু কাজে লাগাইনি। কেন কাজে লাগাইনি? আমাদের যে বিকল্পগুলো আছে সব দেখো ওপেন ইন্টারভেল আছে। ওপেন ইন্টারভেল মানে প্রথম বন্ধনী আছে, হ্যাঁ। যদি এখানে কোথাও থার্ড বন্ধনী থাকতো, ক্লোজ ইন্টারভেল থাকতো, তাহলে সেখানে আমরা লেস দেন ইকুয়াল টু কাজে লাগাতাম। তাহলে এবার আমরা যদি এখানে f ড্যাশ এক্স এর মানটি বসাই তাহলে আমরা পাবো 12 ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 2 লেস দেন 0। যেহেতু 12 একটি পজিটিভ সংখ্যা, এটি যদি 12 দিয়ে যদি আমি 0কে ভাগ করি তাহলে সেটা 0ই হয়। কোনো ইনইকুয়ালিটিকে ধনাত্মক সংখ্যা দিয়ে গুণ বা ভাগ করলে ইনইকুয়ালিটির কোনো পরিবর্তন হয় না, মানে লেস দেন থাকলে লেস দেনই থাকে, গ্রেটার দেন থাকলে গ্রেটার দেনই থাকে। তাহলে আমরা পাবো হচ্ছে ইমপ্লাইজ এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 2 লেস দেন 0। এবার আমরা এটাকে মিডল টার্ম ফ্যাক্টর করব। তোমরা তোমাদের মতো মিডল টার্ম ফ্যাক্টর করবে। দেখো আমি মিডল টার্ম ফ্যাক্টর করছি। তাহলে ফাইনালি আমরা পেলাম এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 1 লেস দেন 0। এবার দেখো এখান থেকে তোমাদের আমি আগে বলেছিলাম কিভাবে মনে রাখবে। এবার এই দুটো যে টার্ম এসছে এদের মধ্যে কে বড় কে ছোট তুমি প্রথমে নির্ণয় করো। অর্থাৎ দেখো এক্স মাইনাস 1টা হচ্ছে স্মল মানে ছোট, আর এক্স প্লাস 2টা হচ্ছে বড়, তাই তো?
তাহলে যেহেতু লেস দেন ইকুয়াল টু 0 আছে, তাহলে তোমরা করবে কি, যে ছোট সে লেস দেন ইকুয়াল টু 0 হবে। সরি, এখানে লেস দেন আছে, তাহলে লেস দেন 0 লিখবো, লেস দেন ইকুয়াল টু থাকলে লেস দেন ইকুয়াল টু লিখলাম। তাহলে আর যে বড়, এখানে বড়কে x+2, তাহলে x+2কে আমি লিখবো হচ্ছে গ্রেটার দেন 0 এবং মাঝে এবং দিয়ে লিখবো। অর্থাৎ এক্ষেত্রে আমি লিখবো কি, যেহেতু এই দুটোর মধ্যে x-1টা ছোট এবং x+2 বড়, তাহলে আমরা লিখবো হচ্ছে x-1 এটা ছোট বলে এ লেস দেন 0, আর x+2 বড় বলে এ গ্রেটার দেন 0, মাঝে লিখবো আমরা এবং দিয়ে এটা লিখবো। ঠিক আছে, এটা কোন ক্ষেত্রে প্রয়োগ করব, যদি দুটি সংখ্যার গুণফল লেস দেন 0 থাকে, সেক্ষেত্রে আমরা এই সূত্রটি প্রয়োগ করব। ঠিক আছে, এটা যদি মনে রাখো তাহলে যে কোনো ইনইকুয়ালিটির সমস্যার সমাধান তুমি সহজেই করতে পারবে। তাহলে দেখো x+2 ইন্টু x-1 লেস দেন 0 আছে, এখানে x+2 এবং x-1 এর মধ্যে x-1টি ছোট এবং x+2টি বড়। অতএব তাহলে x-1 এটা ছোট, ছোট বলে এটাকে আমরা লিখবো হচ্ছে লেস দেন 0। এখান থেকে আমরা লিখতে পারবো ইমপ্লাইজ x লেস দেন 1, এবং x+2টা হচ্ছে বড়, তাই লিখবো x+2 গ্রেটার দেন 0। এখান থেকে আমরা লিখতে পারবো x গ্রেটার দেন -2। যখন এরকম লেস দেন থাকবে এবং মাঝে আমরা এখন এবং লিখছি, জেনে রাখবে এই x লেস দেন 1 আর x গ্রেটার দেন -2 এই দুটোকে একসঙ্গে লেখা যাবে। তার জন্য আমি কি করব না, অতএব তারপর প্রথমে আমি x লিখে দেবো, দিয়ে আমি এরকম দুটো চিহ্ন দিয়ে দেবো। ঠিক আছে, এবার দেখো x এর মান কার থেকে বড় কার থেকে ছোট। x এর মান দেখতে পাচ্ছি আমরা -2 এর থেকে বড় আর 1 এর থেকে ছোট। তাহলে আমরা প্রথমে লিখে ফেলি -2, দেখো x এর মানটা হচ্ছে -2 এর থেকে বড়, আর এই দিকে লিখে ফেলি হচ্ছে 1 এবং 1 এর থেকে ছোট। ঠিক আছে, তাহলে x এর মানটা দেখো -2 এর থেকে বড়, -2 কিন্তু হবে না, আর 1 এর থেকে ছোট 1 কিন্তু হবে না। তাহলে এই যে এখানে দেখো ইকুয়াল টু চিহ্নগুলো নেই, ইকুয়াল টু চিহ্নগুলো নেই মানে এটা ওপেন ইন্টারভেল আসবে। যদি ইকুয়াল টু চিহ্ন থাকতো ক্লোজ ইন্টারভেল আসতো, ক্লোজ ইন্টারভেল মানে থার্ড ব্র্যাকেট, আর ওপেন ইন্টারভেল মানে ফার্স্ট ব্র্যাকেট। তাহলে এখানে আমরা লিখতে পারবো ইমপ্লাইজ x বিলংস টু, দেখো এখানে -2 এর থেকে বড়, তাহলে ওপেন ইন্টারভেল দিয়ে শুরু হবে, দিয়ে লিখবো -2 কমা, এবার দেখো 1 এর থেকে ছোট, তাহলে 1 অবধি যাবে এবং ওপেন ইন্টারভেলে শেষ হবে। ঠিক আছে, তাহলে x বিলংস টু -2, 1 ওপেন ইন্টারভেলে, অর্থাৎ এটাকে আমরা বলবো x বিলংস টু ওপেন ইন্টারভেল -2, 1। তাহলে আমার সঠিক উত্তর কোনটি দেখি এবার। তাহলে দেখো বিকল্পগুলোর মধ্যে সঠিক উত্তর হলো আমার D -2, 1, এটা ওপেন ইন্টারভেল, বা বলবো ওপেন ইন্টারভেল -2, 1। এরপর আমরা 30 দাগের প্রশ্নটি নিয়ে আলোচনা করব। ক স্তম্ভের অপেক্ষকগুলি খ স্তম্ভের যে বিস্তারে বর্ধিষ্ণু তা মিলিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করে। এখানে ক একটা স্তম্ভ দেওয়া আছে আর একটা খ স্তম্ভ দেওয়া আছে। ক স্তম্ভের যে ফাংশনগুলো বা অপেক্ষকগুলো আছে সেগুলো যে বিস্তারে বর্ধিষ্ণু তা মিলিয়ে খ স্তম্ভের সঙ্গে সঠিক বিকল্পটি নির্বাচন করতে হবে। চলো আমরা এই প্রশ্নের উত্তর করি। প্রথমে আমরা এই যে ক স্তম্ভের 4টে ফাংশন আছে তার মধ্যে সহজ সহজ ফাংশনগুলো প্রথমে আমরা কোন বিস্তারে বর্ধিষ্ণু সেগুলো দেখতে থাকবো। দেখো প্রথমে আমরা এই 2 দাগের যে ফাংশনটি আছে -x² + 6x - 3, এই ফাংশনটি কোন বিস্তারে বর্ধিষ্ণু আমরা দেখব। দেখো আমরা যদি এই x² - 6x - 3 একে ডেরিভেটিভ করি তাহলে কত পাবো না, -x² আছে, আমি মাইনাস লিখলাম, তারপরে x² এর ডেরিভেটিভ হচ্ছে 2x, তারপরে আছে প্লাস 6x, অর্থাৎ 6 হচ্ছে কনস্ট্যান্ট, x এর ডেরিভেটিভ 1, মাইনাস আছে 3 যেহেতু ধ্রুবক পদ এর ডেরিভেটিভ হচ্ছে 0। তাহলে x² + 6x - 3 এর ডেরিভেটিভ আমরা পেলাম -2x + 6। যেহেতু বলেছে অপেক্ষকটি যে বিস্তারে বর্ধিষ্ণু সেটা নির্ণয় করতে হবে। আমরা জানি কোনো অপেক্ষক বর্ধিষ্ণু হলে তার ডেরিভেটিভটি হয় গ্রেটার 0, বা আমরা লিখতে পারি গ্রেটার ইকুয়াল টু 0। এখানে আমরা গ্রেটার ইকুয়াল টু নেব, কারণ যে অপশনগুলো আছে দেখো সেখানে থার্ড ব্র্যাকেট অর্থাৎ ক্লোজ ইন্টারভেল ইউজ আছে, তাই আমরা এক্ষেত্রে থার্ড ব্র্যাকেট দেব, অর্থাৎ গ্রেটার ইকুয়াল টু 0 লিখব। তাহলে দেখো এটি যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে পাচ্ছি ইমপ্লাইজ -2x + 6 greater equal to 0. This implies -2x greater equal to -6. এবার দেখো আমরা যদি উভয় পক্ষ থেকে মাইনাস ক্যান্সেল করি বা উভয় পক্ষে মাইনাস দিয়ে গুণ করি তাহলে জেনে রাখবে ইনইকুয়ালিটির সাইনটা পাল্টে যাবে। এখানে যেমন গ্রেটার ইকুয়াল টু আছে, তাহলে -1 দিয়ে উভয় পক্ষে গুণ করলে বা মাইনাসটি উভয় পক্ষ থেকে ক্যান্সেল করলে
এই গেটার ইকুয়াল টু সাইনটা লেস ইকুয়াল টু সাইন হয়ে যাবে। তাহলে আমরা উভয় পক্ষ থেকে যদি মাইনাস বাদ দিই তাহলে আমরা পাবো হচ্ছে 2x, এখানে গেটার ইকুয়াল টু ছিল, এটা পাল্টে গিয়ে হবে লেস ইকুয়াল টু 6। দিস ইমপ্লাইজ x লেস ইকুয়াল টু 6/2। দিস ইমপ্লাইজ x লেস ইকুয়াল টু হচ্ছে 3। তাহলে x এর মান আমরা পেলাম 3 বা 3-এর থেকে ছোট। তাহলে x এর বিস্তারটা কত হবে? দেখো 3-এর থেকে ছোট হতে হতে ও মাইনাস ইনফিনিটি অবধি যেতে পারে, কিন্তু মাইনাস ইনফিনিটিকে কখনোই নেবে না। তাহলে আমরা এখানে লিখবো অতএব x বিলংস টু, তাহলে 3-এর থেকে ছোট হতে হতে কত অবধি যাবে? 3-এর থেকে ছোট হতে হতে ও মাইনাস ইনফিনিটি অবধি যাবে, কিন্তু মাইনাস ইনফিনিটিকে ও কখনোই নেবে না। তাহলে এখানে ওপেন ইন্টারভেল বসবে, তাহলে ওপেন ইন্টারভেল মাইনাস ইনফিনিটি কমা 3, যেহেতু 3কে নেবে তার জন্য 3টা হচ্ছে ক্লোজ ইন্টারভেল। তাহলে x বিলংস টু হলো ওপেন ইন্টারভেল মাইনাস ইনফিনিটি থেকে ক্লোজ ইন্টারভেল 3 পর্যন্ত। তাহলে দেখো এক্ষেত্রে 2-এর যে ফাংশন সেটি মিলছে হচ্ছে ডি এর সঙ্গে, তাহলে 2-এরটা আমার মিলছে কার সাথে? ডি এর সাথে। তাহলে আমরা লিখতে পারি 2 মিলছে ডি এর সাথে। এবার আমরা দেখি কোন ফাংশনটি আর সহজ আছে। দেখো 4-এর ফাংশনটি এক্স স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এটাও একটা সহজ ফাংশন। চলো এই এক্স স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স কোন বিস্তারে বর্ধিষ্ণু সেটা আমরা দেখে নিই। তার জন্য আমরা নেক্সট পেজে যাই। আমরা প্রথমে ধরে নিচ্ছি লেট এফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স, অতএব এফ ড্যাশ এক্স ইকুয়াল টু, প্রথমে আমরা এক্স স্কোয়ারকে কনস্ট্যান্ট ধরলাম, ই টু দি পাওয়ার মাইনাস এক্সের ডেরিভেটিভ হবে ই টু দি পাওয়ার মাইনাস এক্স ইন্টু -1। দেখো আমার ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ জানা আছে, ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ কত? ই টু দি পাওয়ার এক্স, কিন্তু এখানে আমার আছে হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস এক্স। আমি যদি মনে মনে ই টু দি পাওয়ার মাইনাস এক্সকে এক্স ভাবি তাহলে ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ হয় ই টু দি পাওয়ার এক্স। তাহলে আমি যেহেতু মাইনাস এক্সকে মনে মনে এক্স ভেবেছি তাই লিখছি ই টু দি পাওয়ার মাইনাস এক্স ইন্টু মাইনাস এক্সের আবার ডেরিভেটিভ হচ্ছে -1। তাহলে আমরা এক্স স্কোয়ারকে ধ্রুবক পদ ধরে ই টু দি পাওয়ার মাইনাস এক্সের ডেরিভেটিভ পেলাম ই টু দি পাওয়ার মাইনাস এক্স ইন্টু -1 প্লাস, এবার আমরা ই টু দি পাওয়ার মাইনাস এক্সকে ধ্রুবক ধরলাম, তাহলে এক্স স্কোয়ারের ডেরিভেটিভ হবে ইন্টু 2x ইকুয়াল টু, এটাকে যদি আমরা গুণ করি তাহলে পাবো হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস 2x ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স। এবার দেখো আমরা এই দুটো পদ থেকে যদি x ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স কমন নিই তাহলে ভেতরে পড়ে থাকবে 2 - x। অতএব এফ ড্যাশ এক্স গ্রেটার ইকুয়াল টু 0। কেন? কারণ আমাকে যে বিস্তারে বর্ধিষ্ণু সেটা নির্ণয় করতে বলেছে। তাহলে এফ এক্স যদি বর্ধিষ্ণু হয় তাহলে এফ ড্যাশ এক্স গ্রেটার ইকুয়াল টু 0। এখানে আমরা পরের লাইনে ইমপ্লাইজ এফ ড্যাশ এক্সের মানটি বসিয়ে দিলাম গ্রেটার ইকুয়াল টু 0। এবার আমরা জানি কি? আমরা জানি ই টু দি পাওয়ার মাইনাস এক্স অলওয়েজ পজিটিভ, অর্থাৎ এক্সপোনেনশিয়াল ফাংশন অলওয়েজ পজিটিভ। তাহলে ই টু দি পাওয়ার মাইনাস এক্স হচ্ছে পজিটিভ, অর্থাৎ ই টু দি পাওয়ার মাইনাস এক্সের ভ্যালু সর্বদা হচ্ছে পজিটিভই হবে, কখনোই নেগেটিভ হবে না। তাই আমরা এই ইনইকুয়ালিটির ক্ষেত্রে যদি উভয় পক্ষকে ই টু দি পাওয়ার মাইনাস এক্স দিয়ে ভাগ করি তাহলে এই ইনইকুয়ালিটির কোনো পরিবর্তন হবে না। বা আমরা কি করতে পারি না, আমরা পরের লাইনে লিখতে পারি ইমপ্লাইজ এক্স ইন্টু 2 - x গ্রেটার ইকুয়াল টু 0 বাই ই টু দি পাওয়ার মাইনাস এক্স। কেন এটা ভাগ করতে পারলাম এবং ইনইকুয়ালিটির কোনো পরিবর্তন হলো না? কারণ ই টু দি পাওয়ার মাইনাস এক্স হচ্ছে একটা পজিটিভ, আর 0 বাই ই টু দি পাওয়ার মাইনাস এক্স মানে হচ্ছে 0। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পারলে। তাহলে তোমরা মনে রাখবে যে এক্সপোনেনশিয়াল ফাংশন অলওয়েজ পজিটিভ ভ্যালু দেয়, কখনোই নেগেটিভ ভ্যালু দেয় না। তাহলে আমরা এর পরের লাইনে লিখতে পারবো ইমপ্লাইজ এক্স ইন্টু 2 - x গ্রেটার ইকুয়াল টু 0। এরপর আমরা যদি এই 2 - x থেকে মাইনাস কমন নিয়ে নিই তাহলে কি পাবো দেখি। তাহলে পরের লাইনে আমরা লিখতে পারবো দেখো ইমপ্লাইজ -x ইন্টু x - 2 গ্রেটার ইকুয়াল টু 0। পর আমরা যদি উভয় পক্ষে -1 দিয়ে গুণ করি তাহলে এই দিকটা হয়ে যাবে প্লাস বাঁ দিকটা, আর ডান দিকটাকেও -1 দিয়ে 0কে গুণ করলে 0ই থাকবে। যেহেতু উভয় পক্ষকে আমি -1 দিয়ে গুণ করছি তাই এই ইনইকুয়ালিটি সাইনটি উল্টে যাবে, অর্থাৎ এখানে গ্রেটার ইকুয়াল টু আছে, এটা লেস ইকুয়াল টু হয়ে যাবে। তাহলে তোমরা মনে রাখবে যে কোনো ইনইকুয়ালিটিকে -1 দিয়ে উভয় পক্ষকে যদি গুণ করো তাহলে ইনইকুয়ালিটি সাইনটি উল্টে যাবে। তাই আমরা এই পরের লাইনে লিখতে পারবো ইমপ্লাইজ এক্স ইন্টু x - 2 লেস দেন
ইকুয়াল টু 0। দেখো উভয় পক্ষে যেহেতু আমি -1 দিয়ে গুণ করেছি, তাই বাঁ দিকটা পজিটিভ হয়ে গেছে, ডান দিকটা যেহেতু 0-র সঙ্গে -1 গুণ করলে 0ই হয়, আর গ্রেটার ইকুয়াল টু সাইনটি লেস ইকুয়াল টু হয়ে গেছে। এবার দেখো এখানে আমরা দুটি সংখ্যার গুণফল আকারে পেয়েছি, একটি হচ্ছে x, একটি হচ্ছে x-2, এবং যাদের গুণফলটা হচ্ছে লেস ইকুয়াল টু 0। তাহলে আমরা জানি যে দুটো সংখ্যার গুণফল যদি লেস ইকুয়াল টু 0 হয়, তাহলে তাদের মধ্যে যে সংখ্যাটি ছোট সেটি লেস ইকুয়াল টু 0 লিখব, এবং যে সংখ্যাটি বড় সেটি গ্রেটার ইকুয়াল টু 0 লিখব, এবং তাদের মাঝে এবং দেব। তাহলে এখানে ছোট সংখ্যাটি হচ্ছে x-2, তাহলে আমরা লিখতে পারবো অতএব x-2 লেস ইকুয়াল টু 0। এখান থেকে আমরা পাবো ইমপ্লাইজ x লেস ইকুয়াল টু 2। যেহেতু লেস ইকুয়াল টু 0 আছে, তাই আমরা লিখব আবার এবং। দেখো এই দুটো সংখ্যার মধ্যে বড় সংখ্যা হচ্ছে x, তাহলে আমরা লিখতে পারবো x গ্রেটার ইকুয়াল টু 0। যেহেতু এটা লেস ইকুয়াল টু আছে, তাই x লেস ইকুয়াল টু 2 এবং x গ্রেটার ইকুয়াল টু 0 এই দুটোকে একসঙ্গে লেখা যাবে। একসঙ্গে মানে কেমন বলতে চাইছি দেখো, প্রথমে আমি x এখানে লিখে ফেলবো, তারপরে একদিকে লেস ইকুয়াল টু দেবো আর একদিকে গ্রেটার ইকুয়াল টু দেবো, ঠিক আছে। এবার দেখো x এর মানটা কার থেকে বড়, x এর মানটা হচ্ছে 0 থেকে বড়, x এর মানটা 0 থেকে বড়, তাই আমরা বাঁ দিকে 0 বসাবো। আবার দেখো x এর মানটা হচ্ছে 2 এর থেকে ছোট, তাই আমরা ডান দিকে 2 বসাবো। তাহলে আমরা বলতে পারবো এখান থেকে 0 লেস ইকুয়াল টু x লেস ইকুয়াল টু 2। তাহলে এখান থেকে বলা যায় অতএব x বিলংস টু, দেখো x এর মানটা হয় 0 হবে, নাহলে 0 থেকে বড় হবে। যেহেতু 0কে নেবে, তাই এখানে আমি দেবো ক্লোজ ইন্টারভেল 0, কমা। আবার দেখো x এর মানটা 2 হবে বা 2 এর থেকে ছোট হবে, তাই আমরা লিখব ক্লোজ ইন্টারভেল 0,2, কারণ এটাও ক্লোজ ইন্টারভেল হবে, কারণ যেহেতু 2কে নিচ্ছে। তাহলে আমরা পেলাম x বিলংস টু ক্লোজ ইন্টারভেল 0,2। চলো এবার আমরা দেখি 4-এর দাগের ফাংশনটি কার সঙ্গে মিলছে। না, দেখতে পাচ্ছি আমরা 4-এর দাগের ফাংশনটি খ স্তম্ভের এর সঙ্গে মিলছে। এবার দেখি সঠিক উত্তর কোনটি। দেখো 2-এর ডি আর 4-এর এ, এটা কেবলমাত্র এই ডি অপশনেই আছে, তাহলে এই ডি উত্তরটি আমার সঠিক